নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে ইসরায়েলে আল্টিমেটাম গেম প্ল্যান। হ্যাঁ, ইসরায়েলে অ্যাকচুয়ালি আল্টিমেটাম গেম প্ল্যান কি? ইরানকে তারা ৪টে টুকরোতে ভাগ করে ৪টে নতুন দেশ তৈরি করতে যাচ্ছে। আর এটা একটা কোর গেম প্ল্যানে কিন্তু একটা অংশ। আর এই ব্যাপারটা আজকে আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব কীভাবে সেটা অ্যাচিভ হবে এবং কেনই বা সেটা ইসরায়েল অ্যাচিভ করার চেষ্টা করছে। দেখুন, জিও পলিটিক্স জিও পলিটিক্সে ডেইলি কিছু না কিছু ডেভেলপমেন্ট হয়। কোন দেশের কাছে কেমন অস্ত্র ভাণ্ডার আছে, সেই দেশে আদর্শ কী, সেই দেশে বৈদেশিক নীতি কী, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেই দেশে আগামী ৩-৪ মাস কি হতে চলেছে সেটা আপনি কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর অপরদিকে যদি বলি, সেই দেশের যদি ডিপ কোর পলিসি আপনি খুব ভালো করে বুঝে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই দেশ আগামী ৩০ থেকে ৪০ বছর কি হতে চলেছে। এটা হচ্ছে যে জিও পলিটিক্সের মেন খেলা। তো ইরান এবং ইসরায়েল বর্তমান সময়ে যুদ্ধ দেখা যাচ্ছে। তো ইরানের ব্যাপারে ইসরায়েলের এই কোর পলিসি একদম মানে A to Z প্ল্যান, যেখানে তারা ৪টে দেশ মানে ইরানকে ভেঙে ৪টে দেশ তৈরি করছে। এইটা তাদের আজকে এজেন্ডা না, এটা তাদের একটা পুরনো এজেন্ডা এবং এদের লং টার্ম এজেন্ডা। এবং সাথে সাথে এটা কিভাবে ইসরায়েল অ্যাচিভ করবে সেই বিষয়টা জন্য আজকে আমরা আলোচনা। এবং এই বিষয়টা অ্যাচিভ করার জন্য ইসরায়েল কিন্তু বদ্ধপরিকর হয়ে গেছে এবং পুরো বিষয়টা আপনারা A to Z আজকের এই ভিডিওতে আপনারা দেখে নিন। তার আগে আমি সকলকে বলবো, হয়তো আমি অনেক আস্তে আস্তে কথা বলছি, বিভৎস শরীর খারাপ, আমার জ্বর। আর তার আগে বলবো সবাই যারা দেখছেন ভিডিওটা তারা অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিন এবং যারা দেখছেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কারণ আজকে আপনারা এই ভিডিওতে ৮খানা নতুন নতুন পয়েন্ট পাবেন যেগুলো কোনো চ্যানেলে বলছে না। কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা আর্টিকেল ছাড়া কথা বলি না। আর্টিকেল থাকবে কথা বলবো, আর্টিকেল থাকবে না কথা বলবো না। দেখুন, জাস্ট আজকে মানে লাস্ট ২৪ ঘন্টার ডেভেলপমেন্টের দিকে যদি আপনি নজর রাখেন না, তাহলে আমি প্রথমেই বলেছিলাম আমেরিকা এবং ইসরায়েলের শক্তি ইরান, মানে আমেরিকা এবং ইসরায়েলের যে শক্তি ইরান তাদের কাছে কিছুই না, কিছুই না। এখনও আমি একই কথা বলছি, কারণ ওদের কাছে আছে টেকনোলজি। আবেগ দিয়ে, ইমোশন দিয়ে কোনো যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে গেলে লাগে টেকনোলজি। কিন্তু ইরান, সেও পিছিয়ে পড়ার মতো দেশ না, ২-১ দিনের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ার মতো দেশ না। ইরান তো জাস্ট ফাইট করার মতো ক্ষমতা রাখে, কারণ তাদের কাছে আছে অস্ত্র, তাদের কাছে আছে তাদের দেশবাসী এবং তাদের মন্ত্রীদের মনোবল। কারণ ইরানের কাছে রয়েছে দীর্ঘদিনের ট্রেনিং এবং সাথে সাথে রাশিয়া এবং চীনের সাপোর্ট। এবং আরও পাশাপাশি যদি আমি বলি, রাশিয়া এবং চীনের ইন্টেলিজেন্সের রিপোর্ট সেটাও ইরানের কাছে আছে। তাহলে তাহলে ইরান কি করছে? ইরান এই মুহূর্তে করছে কি? আর এফ ফ্যাক্টরে সে বম্বিং করে দিয়েছে। এবার বলি RF ফ্যাক্টর কি? গুরুত্বপূর্ণ জায়গা, রয়্যাল এয়ারফোর্স, ইংল্যান্ডের একটা জায়গা, সাইপ্রাস দ্বীপ। সেই সাইপ্রাস দ্বীপে কন্ট্রোল ইংল্যান্ডে রয়েছে এবং সেখানে কি করেছে, ব্রিটিশ সেনাবাহিনী আছে, সেখানের উপর ইরান কি করেছে, বম্বিং করে দিয়েছে। সেখানে ইরান বম্বিং করে দিয়েছে। এবং শুধু মানে ইংল্যান্ডে এই সাইপ্রাস দ্বীপে নয়, এছাড়াও কিন্তু বেশ কয়েকটা জায়গায় ইরান একসাথে বম্বিং করে দিয়েছে, একসাথে বম্বিং করে দিয়েছে। তো আমরা গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে আগুন পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়েছে। আজকেও তাই বলছি, পুরো মিডল ইস্ট ছড়িয়ে পড়েছে। ইউরোপ পর্যন্ত কেউ শান্তিতে নেই, গোটা মিডল ইস্ট জুড়ে জাস্ট আগুনে জ্বলছে। আপনি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি, সুস্থ আছি। এই জন্যে আমি আপনাদের বলবো যে আমাদের ভারতীয় সেনাবাহিনী, নেভি, আর্মি, প্রতিরক্ষা দপ্তরের সকলকে একবার হলো ধন্যবাদ জানাতে, কারণ আমরা অনেকে সেফ আছি, ভালো আছি। এবার দেখুন, একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আপনাদের বলি। এই যে ইংল্যান্ডের ওপর বম্বিং, ইংল্যান্ডে এয়ারবেসের ওপর বম্বিং, এরপর কি ঘটনা ঘটলো যেটা আমাদের আজকে আলোচনায় আমরা আপনাদের সামনে দেখব। এবং তার সাথে সাথে দেখুন, RFA টোটালটাই কিন্তু আক্রমণ করে দিয়েছে।
টোটালটা আক্রমণ করে দিয়েছে। কারণ ইরান একটা বক্তব্য ক্লিয়ার ছিল যে আমাদের ওপর যদি আঘাত আসে ভাই, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। এবার প্রশ্ন হচ্ছে স্টেট অফ হরমুজকে নিয়ে। কারণ ইরান আগে থেকেই জানিয়ে দিয়েছিল ইউনাইটেড নেশনকে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিল যে ইরান কেবল স্টেট অফ হরমুজ বন্ধ করে দেবে তা নয়, স্টেট অফ হরমুজের পাশ দিয়ে যে তেল নিয়ে যাবে, যেই তেল নিয়ে যাবে তার জাহাজ অ্যাটাক করবে, বন্দি করবে, নাহলে বম্বিং করে উড়িয়ে দেবে, বম্বিং করে উড়িয়ে দেবে। ইরান পরিষ্কার বলে দিয়েছে সেটা আমি দেখবো না, সেটা কোন দেশ দেখবো না, সেটা ইন্ডিয়া হতে পারে, চীনও হতে পারে, জাপানও হতে পারে, সেটা বিশ্বের যে কোনো দেশ হতে পারে। কারণ ইরানের হিসাব কিন্তু একদম ক্লিয়ার, সারা পৃথিবীকে এই মুহূর্তে বিপদে ফেলবো এবং আমাকে যারা আটক করেছে তারা মানে তাদের অর্থনীতি, ইকোনমি 12টা বাজিয়ে দেব, এটা ইরানে কিন্তু ক্লিয়ার বার্তা। পরে আর্টিকেলে যদি আমি আপনাদের সামনে আসি, আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল। সারা পৃথিবীতে যেটা শুরু করে দিয়েছে এবং সারা পৃথিবী এই মুহূর্তে বিপদের দিকে এগোচ্ছে। জিও পলিটিক্সে আপনার জীবনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। কেন বলছি, এই স্টেট অফ হরমুজ দিয়ে বলা হয়ে থাকে গোটা পৃথিবী 60% তেল যায় এবং এশিয়া 40% তেল যায়। যদি হঠাৎ করে ওই রাস্তা দিয়ে তেল আসা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, তেলের দাম বাড়তে থাকবে, ট্রান্সপোর্ট চার্জেস বাড়তে থাকবে। যে সবজির গাড়িটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিল কম পয়সায়, যার হয়তো মানে 10 লিটার তেল লাগছিল, সে এখনও যেতে তার 10 লিটার তেল লাগবে। আগে হয়তো 10 লিটার তেলে 1100 টাকা লাগছিল, এখন হয়তো সেটা 5000 টাকা লাগতে পারে। তাহলে জিনিসপত্রের দামও সেটা বেড়ে যাবে। যেখানে আপনি 20 টাকা কেজি টমেটো খাচ্ছিলেন, সেখানে এই মুহূর্তে আপনাকে 100 টাকা কিলো বা 200 টাকা কিলো টমেটো কিনতে হবে। তো জিও পলিটিক্স ইম্পর্টেন্ট, কিন্তু আপনার জীবনেও প্রভাব ফেলবে, এটাও কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে, সকলকে বুঝতে হবে। আর এই জন্য আমাদের দেশ একদম আমরা গর্বিত, এই জন্য আমাদের দেশ ইন্ডিয়া মাল্টি অ্যালায়েন্স করে রেখেছে যে স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে বেশি করে তেল কেনা মানে পরিমাণটা বাড়িয়ে দেবে, যাতে গোটা পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আমাদের দেশে যে 150 কোটি মানুষ তারা যাতে কোনো সমস্যায় না পড়ে, তাদের ওপর যাতে কোনো আঁচ না আসে। এই জন্য আমাদের দেশে প্রাইম মিনিস্টার, থ্যাংক ইউ স্যার আপনাকে, যে আগে থেকে ভেবে রেখেছেন এবং আগে থেকে প্রত্যেকটা গুঠি কিন্তু সাজিয়ে রেখেছেন, প্রত্যেকটা গুঠি কিন্তু সাজিয়ে রেখে দেওয়া আছে। কারণ আজকে মিডল ইস্টে যেহেতু স্টেট অফ হরমুজ দিয়ে তেল যাবে না, দেখুন এই আগুনের ছাপে অর্থনীতির ছাপ কিন্তু অলরেডি পড়ে গেছে মিডল ইস্টে। আমি আজ সকালে একটা আর্টিকেল কভার করেছিলাম এই বিষয় নিয়ে, আপনারা দেখে নেবেন, এই আজ সকালে এই চ্যানেলেই করেছি, একবার হলেও দেখে নিন আপনাদের কাছে, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল সেটা। তার মানে স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়া মানে স্টেট অফ হরমুজ বন্ধ করে শুধু ইরান শান্ত থাকবে না, তা কি করেছে, সৌদি আরবে তেলের খনিতে টুক করে গিয়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে এবং সেখানে মিসাইল অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক করেছে। তাহলে তো ভাই তেল সাপ্লাই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে এবং ইরান সবাইকে বিপদে ফেলে দেবে, ইরান সবাইকে বিপদে ফেলে দিচ্ছে। তো ইরান জাস্ট বলছে যে এখনো পর্যন্ত তারা নাকি হাইপারসোনিক মিসাইল এখনো বের করেনি, এছাড়াও ওদের কাছে মানে সমস্ত খেলা নাকি ওরা বলছে যে তাসের গুঠির মতো তারা সাজিয়ে রেখেছে। সারা পৃথিবী এই মুহূর্তে দেখে একটা জিনিস মনে হচ্ছে, যেটা আমি আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতে মনে হচ্ছে বিশ্বযুদ্ধে লাগার একটা আগাম ছোঁয়া দেখা যাচ্ছে। কারণ ইরানের ক্লিয়ার বক্তব্য যে ভাই গোটা পৃথিবীকে আমি বিপদে ফেলবো, কারণ তাদের দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা, তার বদলা কিন্তু গোটা পৃথিবীর ওপর কিন্তু পড়তে চলেছে ইরানে, কিন্তু এটাই দাবি। আর এই অবস্থায় এখানেই শেষ হয়নি, আমি আপনার আরও বলছি, এই অবস্থায় ইরান কি করেছে, ইরান গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা, আমেরিকার রিয়াদে আমেরিকার যে অ্যাম্বাসি আছে না, ওই অ্যাম্বাসির ওপর বোমা ফেলে দিয়েছে, মিসাইল ফেলে দিয়েছে। সাধারণত যুদ্ধ হলে কোনো দেশই, যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলে, কোনো দেশই একে অপর দেশে বা কোনো অ্যাম্বাসির ওপর কিন্তু বোমা ফেলে না, বোমা ফেলে না, কিন্তু ইরান কিন্তু এটা করে দেখিয়ে দিয়েছে। আমি যদি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দিই, দেখুন অ্যাম্বাসি হচ্ছে একটা সেফটি এবং সিকিউরিটি জায়গা।
সেই দেশ, দুই দেশের মধ্যে যুদ্ধ হলে দুই দেশ জানে যে অ্যাম্বাসির ওপর আক্রমণ হবে না, এবং সেই দেশে যদি কোনো নাগরিক যদি ওখানে মানে বিপরীত দেশের ওপর আটকে থাকে, তাহলে তারা অ্যাম্বাসিতে আশ্রয় নেয়। অ্যাম্বাসি সেফটি জায়গা, এবং অ্যাম্বাসির মধ্যে সেই দেশের অনেক মানে অফিসাররা থাকেন, যার কারণে দেখা যাচ্ছে যে রিয়াদে অ্যাম্বাসির ওপর কিন্তু মানে যেহেতু বোমা ফেলে দিয়েছে। আর এখানে কি আমেরিকা চুপ থাকবে? এইটাই তো বড় প্রশ্ন হয়ে গেল, এটা বড় প্রশ্ন। এবং আপনাদের সাথে সাথে আরও একটা বিষয় যদি আমি আলোচনা করি, তাহলে আপনারা দেখবেন ইরান কি করেছে। ইরান হিজবুল্লাহকে বলে দিয়েছে, ভাই তোমার পাশে ইসরায়েল আছে, তাকে অ্যাটাক করো। হিজবুল্লাহও কি করে দিয়েছে, অ্যাটাক করা শুরু করে দিয়েছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধ আর কিন্তু কোনো সাধারণ যুদ্ধের মধ্যে নেই। এই যুদ্ধ শেষ হতে মোটামুটি আরও 4 থেকে 5 সপ্তাহ লাগবে। যে আমেরিকা ইতিহাস আছে যে তারা লং টার্ম কখনো যুদ্ধ করে না, কারণ তারা জানে যে লং টার্ম যুদ্ধ করলে অর্থনীতি ভেঙে পড়বে। তারা 1-2 দিনের মধ্যে যুদ্ধের খেলাটা শেষ করে দেয়। আপনারাও দেখেছেন যারা আমেরিকা কিভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে এক রাতের মধ্যে তুলে নিয়ে চলে এসেছে। তো আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিচ্ছে যে এই যুদ্ধ শেষ হতে মোটামুটি 4 থেকে 5 সপ্তাহ লাগবে। আমরা আশা করেছিলাম হয়তো যুদ্ধটা কয়েকদিনের মধ্যে মিটে যাবে, কিন্তু এখানে 4 থেকে 5 সপ্তাহ লাগার কথা কিন্তু বলা হচ্ছে। আর এই মুহূর্তে হিজবুল্লাহ যেভাবে আক্রমণ করলো, তাতে কিন্তু কয়েকটা জিনিস কিন্তু ক্লিয়ার। ইসরায়েলও কিন্তু পাল্টা আক্রমণ কিন্তু শুরু করে দিয়েছে। তো আমেরিকা এবং ইসরায়েল তেহরানের ওপর যে মারাত্মক অ্যাটাক শুরু করে দিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে ইরানের ইরানের লাস্ট 3-4 দিনের মধ্যে 700+ লোক মারা গেছে। ইসরায়েল এবং আমেরিকা পুরো আলাদা লেভেলে কিন্তু ইরানের ওপর একটা আক্রমণ কিন্তু শুরু করে দিয়েছে। এখানে আপনাদের আরেকটা কথা বলি, আজকের দিনটা ভয়ঙ্কর হতে চলেছে, কারণ ইরান এবং মিডল ইস্টের জন্য, কারণ যুদ্ধে মিসাইলের সংখ্যা একে অপরের দুই দেশের সাথে কিন্তু বাড়তে চলেছে। তবে আরেকটা জিনিস আমি আপনাদের এখানেও বলে দিতে পারি, তবে মারাত্মক কিছু হয়তো যুদ্ধ হয়তো ইরানের সাইডও কয়জন আসতে পারে বা আমেরিকার সাইডও কয়জন যেতে পারে, কারণ এই যে যুদ্ধের পরিমাণটা এখন চলছে, ইরান যদি এটা যুদ্ধের মিসাইলের পরিমাণটা বাড়িয়ে দেয়, তাহলে হয়তো এখানে যেটুকু জিওপলিটিক্সের এক্সপার্টরা বলছেন, তাহলে হয়তো আমেরিকা কি করতে পারে, তাদের B2 বম্বারটাকে বের করতে পারে। B2 বম্বার এখনও আমেরিকা বলছি তারা B2 বম্বার বের করেনি, কিন্তু বলা হচ্ছে এখানে যে এই আক্রমণের গতি যে আরও বাড়তে থাকে, আমেরিকা তাদের B2 বম্বার বের করবে। আর B2 বম্বার বের করলে ভাই ইরানে যে কোনো জায়গায় বম্বিং হবে, এবং সাথে সাথে বড় বড় বিল্ডিং, ইরানে বড় বড় বিল্ডিংগুলো ধুলোতে উড়িয়ে দেবে। সাধারণ মানুষ মানে সবাই কিন্তু শেষ হয়ে যাবে এই B2 বম্বার। অপরদিকে ইরানও দাবি করেছে তাদের ভয়ঙ্কর মিসাইল খোররাম-4 এটাকে নাকি তারাও এখন ইউজ করেনি, এরকম দাবি কিন্তু তারা উঠেছে। কারণ আমেরিকা যখন দেখুন B2 বম্বার ইউজ করবে না, B2 বম্বার এতটাই ভয়ঙ্কর গোটা বিশ্বের কাছে, যেটা রাডারেও আসে না, ধরা পড়ে না, এবং মুহূর্তের মধ্যে সব কিছুকে ধূলিসাৎ করে দেয়। কারণ দিনের শেষে মাথায় রাখার চেষ্টা করবেন, আবেগ কাজ করে না যুদ্ধের ময়দানে, আবেগ কাজ করে না, বিশ্বাস কাজ করে না, করে টেকনোলজি কাজ। এটা কিন্তু ইরানকে বুঝতে হবে, টেকনোলজির কাজ করে। কারণ আমেরিকার টেকনোলজি আর ইরানের ইন্টেলিজেন্সি মারাত্মক লেভেলে এগিয়ে গেছে। এই দুটো জিনিসকে একসঙ্গে দেখা যায়, মারাত্মক লেভেলে এগিয়ে গেছে। কারণ ইসরায়েল তো ইরানের মধ্যে কোথায় কি হচ্ছে, ইরান কি ভাবছে, তার সমস্ত ডেটা তো আগে থেকে ইসরায়েলের কাছে আছে। কেন বলছি, কারণ আছে। 2018 সাল ইসরায়েলে বাংকারের মধ্যে লুকিয়ে রাখা, ইসরায়েলে বাংকার সিস্টেম, মিসাইল সিস্টেমের নথি, টন নথি, হ্যাঁ, সেগুলো চুরি হয়ে যায়। ভুল বললাম, ইরানের নথি চুরি হয়ে যায়। ইরান দাবি করে যে এটা মুসাদ করেছে, বা ইরান এটাও দাবি করেছে যে সিকিউরিটি সেরকমভাবে টাইট ছিল না। রিসেন্টলি আমি আপনাদের আরও একটা ইনফরমেশন দিই, ইরান বুঝতে পেরেছে যে ইরানের মধ্যে প্রচুর মোসাদের গোয়েন্দা রয়েছে। মোসাদ কি? মোসাদ হচ্ছে ইসরায়েলের ইন্টেলিজেন্সি। বলা হয়ে থাকে যে মোসাদ হচ্ছে গোটা পৃথিবীর এমন একটা গোয়েন্দা দপ্তরের সংগঠন, যেটা
আজ পর্যন্ত মোসাদের উপর কেউ এত স্ট্রং খবর আনতে পারে না। তা মোসাদ কি কোন লেভেলে খেলেছে জানেন দীর্ঘ 25 বছর ধরে। আমি কেন বললাম যে ইরানকে ভাঙা ইসরায়েল একটা লং টার্ম পলিসি, কেন শুরুতে বললাম তার পেছনে কারণ আছে। মোসাদ দীর্ঘ 25 বছর ধরে ইরানের মধ্যে রয়েছে, ইরান সেটা বুঝতেও পারেনি। দেখুন কি হয়েছে, ইরান একটা টিম বানিয়েছে। ইরান জানতে পেরেছিল যে তার দেশের মধ্যে মোসাদের এজেন্ট প্রচুর আছে, মানে ইসরায়েলের এজেন্ট প্রচুর আছে, এবং তার জন্য একটা টিম বানিয়েছিল। এবং এই টিম দিন রাত এক করে মোসাদের এজেন্টকে খোঁজার চেষ্টা করছিল যাতে কোনো রকমভাবে আটকানো যায়। কিন্তু আপনি কি জানেন ইরানে 25 বছর ধরে যে ইরান সরকার যে মোসাদের টিম ধরার জন্য যে অর্গানাইজেশন বানিয়েছিল, তার চিফ, তার প্রধান, সেই চিফ ইরানের মন্ত্রীদের কাছ থেকে এবং সমস্ত মেম্বারদের কাছ থেকে বিশ্বাসতা অর্জন করে দীর্ঘ 25 বছর ধরে মোসাদের টিম ধরা এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং যে চিফ ছিল না, সেই চিফই হয়ে গেল মোসাদের এজেন্ট। ভাবুন তাহলে কোন লেভেলেই মানে ইসরায়েল পৌঁছে গেছে, কোন লেভেলে চলে গেছে। ওরা হয়তো লাস্ট 20-25 বছর ধরে ইরানের বিশ্বাস অর্জন করে এসেছিল। মোসাদকে আপনি আটকাবেন কি করে? মোসাদ তো এই লেভেলে কাজ করে, ইসরায়েলে মোসাদ তো এই লেভেলে কাজ করে। এবার আসি আমি আপনাদেরকে মেন পয়েন্টে, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন। এতগুলো দেখার পর আমি এবার থেকে টানতে হবে বিষয়টা, এবার আপনাদের শেয়ার করতে হবে। কারণ ইরানে মানুষজনের মধ্যে একটা বিষয় কিন্তু মারাত্মক লেভেলে কাজ করছে। কি কাজ করছে সেটা, ইরানকে 4টে টুকরে ভাগ করতে হবে। আমি সবসময় আপনাদের বলি, আন্তর্জাতিক লেভেলে কোনো দেশের প্রেসিডেন্ট বা সেই দেশের মিনিস্টার যদি কোনো শব্দ বলে না, সেই শব্দটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা বহন করে। বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে জাস্ট যুদ্ধের কয়েকটা দিন আগে একটা শব্দ বলেছিলেন, এবং এই শব্দটা গোটা বিশ্বকে ভাবাচ্ছে। কি বলেছিলেন? এই শব্দগুলো শুনলে আপনি গুগলেও সার্চ করে নিতে পারেন। এই শব্দগুলো মারাত্মক লেভেলের শব্দ বলেছিলেন। নেতানিয়াহু বলেছেন, ও পার্সিয়ান, ও কুদস, ও আজারিস, ও বালুচিস, কেন তোমরা সবাই রাস্তায় নামো। কেন বলেছেন? একবারও বলল না ও ইরানিয়ান, তোমরা সবাই রাস্তায় নামো। তিনি আলাদা আলাদা করে কয়েকটা সম্প্রদায়কে বললেন যে তোমরা রাস্তায় নামো। কিন্তু কেন, কিসের জন্য তিনি বলেছেন? তুমি তো বলতে পারতেন ও ইরানিয়ান রাস্তায় নামো। মেসেজ টু ক্লিয়ার, ইরানের ডিভিশন হতে চলেছে। ইরানকে আলাদা আলাদা ভাগ করতে হবে, আলাদা আলাদাভাবে 4টে দেশ বানাতে হবে। এটাই হচ্ছে মাস্টার প্ল্যান আমেরিকা এবং ইসরায়েলের মাস্টার প্ল্যান। কেন বলছি? কারণ ইরানে যদি দেখা যায় 50-60%, আপনারা দেখতে পাবেন 50-60% মতো পার্সিয়ান সম্প্রদায়ের মানুষ হচ্ছে ইরানের মধ্যে। 16-24% আজারিস, মানে ওর ওপরে যে আজারবাইজান আছে, আজারিস জাতি, ওই আজারিস জাতি আছে 16-24%। কুদস জাতি আছে মাত্র 7%। আর যদি আমরা দেখি বাকি সম্প্রদায়, হ্যাঁ, বালুচিস, তারা দেখবো 10% আছে। তাহলে এখানে একটা জিনিস খুব ক্লিয়ার। এছাড়া বিভিন্ন সম্প্রদায় আছেন, বাট এখানে একটা জিনিস ক্লিয়ার, ও ইরানিয়ান এই শব্দটা কিন্তু নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট একবারও ইউজ করেনি। কেন ইরানকে ভাগ করতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা? তার পেছনে কারণ আছে। তখন মিডল ইস্টের যে সমস্ত দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, প্রত্যেকটা দেশই কিন্তু আমেরিকার কাছে তারা মাথা নত করেছে, আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করেছে। আমেরিকা এয়ার বেস আছে এই সমস্ত দেশে, কিন্তু ইরান কিন্তু মাথা নত করেনি। ইরানের মধ্যে কিন্তু একটাও এয়ার বেস নেই আমেরিকার। তো মেসেজ টু ক্লিয়ার, যে দেশ বশ্যতা করবে না, হয় ট্যারিফ লাগাও, যুদ্ধ লাগাও, ইত্যাদি বিষয়। তো ইরানে এই স্বাভাবিক ক্ষোভ তো ভাই আমেরিকার আছেই ইরানের ওপর। আর সাথে সাথে ইরান এবং রাশিয়া যে অ্যালায়েন্স করেছে, সেটা তো একটা বড় বিষয়। আচ্ছা, ভাগ যদি করে, কিভাবে ভাগ হবে? ভাগ করার একটা আলটিমেটাম কোর উদ্দেশ্য আছে, লং টাইম সলিউশন। কারণ ডিপ স্টেটে যারা কাজ করে না, তারা
5-6 বছরের কথা ভেবে কাজ করে না। ডিপ স্টেট বলতে কি বোঝায়? দেখুন আমেরিকার ডিপ স্টেট চরম স্ট্রং। এবার ডিপ স্টেট বলতে কি বোঝায়? ডিপ স্টেট যদি দেখেন আপনারা, প্রত্যেকটা দেশেই কম বেশি ডিপ স্টেট আছে। মানে এই ডিপ স্টেটে এরকম 150-200 জন মানুষ থাকে। তারা সরকারের সামনে কাজ করে না, সরকারের পেছনে কাজ করে, যে সেই দেশে পলিসি, বিদেশি নীতি অমুক দেশের সাথে কেমন হবে, সেই দেশকে কী করে ডেভেলপ করা যাবে, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিপ স্টেট বলা হয়ে থাকে। তো ডিপ স্টেটে হয়ে যারা কাজ করেন না, তারা 5-6 বছরের কথা ভাবেন না, তারা 70-80 বছরের কথা ভাবে। বর্তমান পজিশন নিয়ে তাদের ভাবনা চিন্তা নেই, লং টাইম। আমিও সবাইকে বলি যে কেউ কোনো বিজনেস করলে শর্ট টাইমের কথা ভাবলে হবে না। শর্ট টাইমে হয়তো প্রচুর পয়সা দেবে, কিন্তু লং টাইম ভালো ফল দেবে, পয়সার সাথে ভালো ফল দেবে। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা ডিপ স্টেটে মনে করে এরা ছোটো ছোটো একটা পার্ট, এরা ডিপ স্টেট নয়। ডিপ স্টেট পেছনে থাকে, সেটা কেউ চেনে না। 150-200 জনের একটা গ্রুপ। কীভাবে আমেরিকা বিদেশ নীতি ঠিক হবে, কি করা উচিত, কি করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন আমি আপনাদেরকে বলি কীভাবে ভাঙা হবে। দেখুন ফ্রন্ট লাইন অনুসারে হয়তো ভাঙা হতে পারে, সেটা হচ্ছে রিলিজিয়ান নিয়ে হতে পারে, বা কাস্ট সিস্টেম, বা ল্যাঙ্গুয়েজ, বা গায়ের রং, বা রাজনৈতিক পার্টি, বা সিয়াসুনি বিভাজন, নানান রকম ইস্যু দিয়ে হতে পারে। কিন্তু সেই প্ল্যান কিন্তু ইসরায়েলের কাছে আছে। এবং প্রশ্ন হচ্ছে দেশভাগের যে গেম প্ল্যান, এই গেম প্ল্যানটা কীভাবে কার্যকারী করা হবে। দেখুন কার্যকারী করতে গেলে ভাই প্রথমত নিজে আরে পপেট রুলার বসাও, যা বলবো তাই শুনবে। ইন্টারনেট সমস্ত কিছু কন্ট্রোল নিজেদের হাতে রাখো, হেড কমেন্ট ছড়াও, লিডারকে টাকা খাওয়া, দাঙ্গা ছড়াতে থাকো। তাছাড়া 6 মাস 1 বছরের মধ্যে মানে মারামারি চলুক, তারপর দেশ ভাগ করি। মানুষ বাঁচতে গেলে ভাই তখন বললো ভাই হ্যাঁ না, এদের থেকে আমরা আলাদা থাকবো, এখন দেশ ভাগ হয়ে গেলে শান্তি আছে। ডিপ স্টেটের ম্যাপ স্ট্র্যাটেজির ক্ষেত্রেও কিন্তু একটা মারাত্মক রকম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ দেশ ভাগে করার ক্ষেত্রে কিন্তু তারা এই ম্যাপ তৈরি করার ক্ষেত্রে ডিসপুট দেখায় ডিপ স্টেট। সেটা হচ্ছে কোনো একটা পাহাড়ি এলাকা একটা জনকে দেখিয়ে দিল, কোনো একটা নদী এলাকা একজনকে দেখিয়ে দিল। এইভাবে কাটাকাটি হতে থাকলে 50 বছর ঝামেলা চলবে, নিজেদের মধ্যেই বিধি থাকবে, কোনো দেশকে নিয়ে তারা ভাবতে পারবে না। অপরদিকে যদি আর্মসের দিক থেকেও দেখি, আর্মস মার্কেটের ক্ষেত্রে দেখুন, একটা দেশকে বেশি অস্ত্র দাও, একটা দেশকে কম অস্ত্র দাও। ডিপ স্টেটের লজিক এইটাই, যাকে কম দেওয়া থাকবে সে 20 বছর ধরে ঝামেলা করবে, যে আমার কাছে কম অস্ত্র আছে। যার কাছে বেশি অস্ত্র থাকবে সে বেশি দিন ধরে দাদাগিরি দেখাবে, এবং নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। তারপর বললো ভাই তুমি আমার এয়ার ডিফেন্স তুমি নাও, তোমার এয়ার ডিফেন্স আমাকে দাও। নতুন 4টে মার্কেট তৈরি হবে, আর 4টে মার্কেট তৈরি হয়ে গেলেই বিজনেস, টাকাই টাকা। এটা হচ্ছে ডিপ স্টেটের খেলা। বুঝতে পারলেন তো ব্যাপারটা? তো এই আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা অতি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যে বিষয়টা যে ভালো লেগে থাকে, যে মনে হয় যে হ্যাঁ এতটুকু নতুন কিছু জানলেন, শিখলেন, তা অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলির সাথে, যাতে আপনার ফ্যামিলির সবাই জিও পলিটিক্স দেখে, এবং জিও পলিটিক্স আপনার জীবনেও একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি এই ভিডিওতেই বললাম। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।